এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তাড়াতাড়ি চল, ড্রামা শুরু হয়ে গেছে, না গেলে শুরুতেই মিস হয়ে যাবে। তিনজন কোনো রকম দৌড় লাগালো। এদিকে ঘুম থেকে উঠে চোখ মুখে একটু পানি দিতেও ভুলে গেছে নেহা। সাব্বির এক পাশে দাঁড়িয়ে হাই তুলছে। জেরিন গিয়ে গুঁতো মারলো। এই তাড়াতাড়ি কাহিনী বল। বইন কদ্দূর, রেহাই দে। সারারাত খাটের নিচে পর্দার আড়ালে থাকতে থাকতে আমার হাত পা কোমর নাই নাই হয়ে গেছে। এইখানেটা দেখে পরে বাকিটা বলতেছি। টয়ার গায়ে ওড়না চেপে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে রুবি বেগম। টয়া কেঁদেই যাচ্ছে। বাড়ির বড়রা এসে দাঁড়িয়েছে ওখানে। রুবি বেগম বলে উঠল, আপনার আদর্শ 2 নম্বর ছেলে একটা মেয়ের সম্মান নষ্ট করেছে, ইজ্জতে হাত দিয়েছে। কি শিক্ষা দিয়েছেন ছেলেকে? বউ রেখে আরেক মেয়ের সাথে, ছি ছি, বলতেও লজ্জা লাগছে। শাহ আলম চৌধুরী দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখলো। নিখিল এক মনে ফোন চালাচ্ছে, এসবে কোনো খেয়াল নেই। শাহ আলম চৌধুরী টয়াকে জিজ্ঞেস করলো, এসব কি সত্যিই তাই? আমার ছেলে এরকম কিছু করছে? শাহ আলম চৌধুরী তাকালো নেহার দিকে। মেয়েটা না জানি এসব দেখে অসুস্থ হয়ে পড়ে। টয়া কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আঙ্কেল, আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু জোর করে। বলে আবার কান্নায় ভেঙে পড়ল। টয়ার মা নিখিলের কাছে গিয়ে বলল, কেন করেছিস আমার মেয়ের সাথে এমন? তোকে তো নিজের ছেলের মতো ভাবছিলাম আমি। নিখিল, কি ক্ষতি করেছিলাম আমরা তোর? হামিদা বেগম মোটেও বিশ্বাস করে না এসব কথা। তবুও নিখিল কোনো কিছু বলছে না, বুঝে উঠতে পারল না। আইরিন বলে উঠল, নেহা, তুই কিছু বলবি না? নেহা বলল, কি বলবো? আইরিন বলল, নিখিল ভাই তোর হাজবেন্ড, টয়ার সাথে কি সব করছে তাও কিছু বলবি না? নেহা মাথা দড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার তো কিছু বলা উচিত। টয়ার মা নিখিলকে চড় মারতে হাত উঠাতেই নেহা চেঁচিয়ে উঠল। কি করছেন কি? রুবি বেগম রেগে বলে উঠল, কেমন মেয়ে মানুষ তুমি? তোমার মতো বউ থাকতে তোমার স্বামী অন্য মেয়ের কাছে যায়, স্বামীকে সুখ দিতে পারো না? নেহা বলে উঠল, আন্টি, না মানে চরটা আমার মারা উচিত, আপনি কেন কষ্ট করছেন? ভুল যেহেতু করেছে আমার স্বামী, শাস্তিও দিব আমি। নিখিলের সামনে গিয়ে নেহা দাঁড়িয়ে বলল, এত এত মানুষের সামনে স্বামীর গায়ে হাত তুললে আল্লাহ নারাজ হবে তো আন্টি। আমি বরং রুমে গিয়ে মারবো, আপনারা শব্দ শুনে বুঝে নিয়েন। ততক্ষণে বৃষ্টি গিয়ে তার মায়েদের বলল, তোমরা এত ভেবো না, এসব হবে আমরা আগে থেকেই জানি, শুধু দেখো কি কি হয়। নেহা নিখিলের এক হাত টেনে রুমের ভেতর নিয়ে গিয়ে দরজা আটকে দিল। নিখিল নেহাকে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুই আমাকে মারবি নেহা? অবশ্যই, কাছে আসেন। নিখিল কাছে আসতেই নেহা নিখিলের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো। নিখিলের দুই গালে দুইটা চুমু দিল। নিখিল নেহার কোমর জড়িয়ে ধরে বলল, এভাবে মারলে তো আমি সারা জীবন শুধু মায়ের খেতেই রাজি বউ। নেহা বলে উঠল, এবার জোরে দুইটা শব্দ করেন, যাতে মনে হয় চর মেরেছি। ওয়েট। নেহা গিয়ে লিপস্টিক এনে নিখিলের গালে মেখে আঙুলের ছাপ বানালো। খিলখিল করে হেসে বলল, পারফেক্ট। রুমের ভিতর দুইটা শব্দ হতেই রুবি বেগম হাসলো। তার মানে নেহা নিখিলকে ভুল বুঝছে, চড় মেরেছে। নিখিল নেহা ঠোঁটের দিকে তাকিয়ে বলল, এবার আবার পাওনা দিয়ে পরে বাহিরে যা। নেহা বলে উঠল, দেরি হলে সন্দেহ করবে, বের হয়ে চলুন। নিখিল বলল, না, এসবের জন্য রাতে বউ ছাড়া থাকতে হলো। আমাকে চুপ করে দাঁড়া মাত্র 5 মিনিট। নেহার কিছু বলার আগে নিখিল নেহার ঠোঁট আঁকড়ে ধরল। নেহাকে ছেড়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, চল এবার। দরজা খুলে নেহা কান্না করতে করতে বের হলো। নিখিল পেছন থেকে ডেকে বলল, বিশ্বাস কর নেহা, এমন কিছু হয়নি। নেহা ছুটে গিয়ে দাঁড়ালো। সাব্বির জেরিন সামনে, তাদের এমন ভাব নেহাকে সামলাতে হবে। টয়া রুবি রূপার মুখে হাসি, তাদের প্ল্যান তবে কাজ করেছে। বৃষ্টি বলে উঠল, কি রে, সত্যি সত্যি কান্না করলি কেমনে? আসার সময় জগ থেকে পানি দিয়ে এসেছি। টয়া এবার সুর তুলে বলল, আমার এবার কি হবে মা? আমি কি সঠিক বিচার পাবো না? বড়রা মুখ চাচাই করলেন। নেহা বলে উঠল, কেন পাবে না টয়া আপু? নেহা এক প্রকার দৌড়ে এসে বলল, এবার তুমি এমন বিচার পাবে সারা জীবন মনে রাখবে। এসব করার সাহস আর কেউ কোনো দিন পাবে না। শাহ আলম চৌধুরী বলল, নিখিল, তুই কিছু বলছিস না কেন? পুলিশ এসে বলবে আব্বু এলো বলে।
টয়া বলে উঠল। পুলিশের কি দরকার? আপনি আমার এই অবস্থা করেছেন, এখন বিয়ে করেন? নেহা চোখ ছোট ছোট করিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, পুলিশের সাথে সাথে কাজীও ডাকাও। এরা বিয়ে করে জেলে বসে সংসার করবে। এবার নিখিল ঠোঁটে দাঁত কামড়ে হেসে ফেলল। তার বউটা কি অভিনয়টাই না করছে। বসার ঘরে উপস্থিত সবাই থমথমে মুখ নিয়ে বসে আছেন বড়রা। কি থেকে কি হলো কিছুই যেন বোধগম্য হলো না কারণ। বারবার বলছে নিখিল তার সাথে খারাপ কিছু করেছে, কিন্তু নিখিল এখনো নিশ্চুপ। সে বিরোধিতাও করছে না, আবার মেনেও নিচ্ছে না। কিছুক্ষণের মধ্যে স্থানীয় এসেই উপস্থিত হলো। নিখিলের বড় মামার পরিচিত ভদ্রলোক এসেই কুশল বিনিময় করলো। মধ্যবয়স্ক পুলিশ অফিসার কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে থেকে বলল, আসলে আলাউদ্দিন সাহেব, আপনার ভাগ্নে হঠাৎ ফোন দিয়ে বলল জরুরি কিছু কাজ আছে, যাতে আমি নিজেই একবার আসি। বলুন এবার কি হয়েছে? সবাই উৎসুক দৃষ্টি রাখলো নিখিলের উপর। টয় আবার কিছুটা ঘাবড়ে গেল। নিখিল কি তবে সব জেনে গেল? কিন্তু প্রমাণ করবে কি করে? কিছুতেই নিজেকে দুর্বল দেখানো যাবে না। নিখিল বলে উঠল, আমার ওয়াইফকে মারার চেষ্টা আর মানহানির কেস করতে চাই আমি অফিসার। পরপর চমকে উঠল সবাই। রুবি বেগম এবার ভয় পেলেন। কম কিছু তো করেনি এই পর্যন্ত, তবুও রূপার বাবা আলাউদ্দিন ভাইয়ের কথায় তাকে শেষ সুযোগ দিয়েছিল। আবার মেয়ের কেলেঙ্কারির কথা জানলে তো বাড়ি থেকেই বের করে দিবে। কার নামে এই মামলা করতে চান আপনি? নিখিল বলে উঠল, টয়া ও তার 2 সহকারী রুবি বেগম আর তার মেয়ে রূপার নামে। রুবি বেগম তেতে উঠে বললেন, কি যাতা বলছো নিখিল? আমরা কি করেছি? উল্টো তোমাদের নামে এসবে কেস করা উচিত। টয়া আবার কেঁদে উঠল। নিখিলের খালা রুনা বেগম বলে উঠল, নিখিল, বাড়াবাড়ি করবি না। আমার মেয়ের সাথে এত কিছু করে এখন আমার মেয়ের নামে মামলা দিতে চাচ্ছিস? তোর নামে আমি ধর্ষণ মামলা দিব। টয়া কেঁদে কেটে এসে নিখিলকে ধরে বলে, নিখিল, তুমি আমাকে বিয়ে করার বদলে এখন পুলিশে দিতে চাচ্ছ? নেহার দিকে এগিয়ে এসে বলল, তুমি তো বলেছিলে আমার পাশে থাকবে। একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে থাকবে না তুমি? নেহা এসে ঠাস ঠাস করে পরপর 4টা চড় মারল। রাগে চেঁচিয়ে বলল, তোকে বলেছিলাম না আমার আর আমার স্বামীর থেকে দূরে থাকবি? তুই এত বেহায়া নির্লজ্জ যে একজন বিবাহিত পুরুষের দিকে নজর দিস। তোকে কতবার নিখিল না করেছে, তুই তার পরেও বারবার আমাদের মাঝে চলে এসেছিস। রুনা বেগম চেঁচিয়ে বলল, আমার মেয়েকে এত কিছু বলছো কোন সাহসে? নিজের স্বামীকে ঠিক রাখতে পারোনি? ওই একদম চুপ থাকবেন বলে দিচ্ছি। এমন বেহায়া মেয়ে জন্ম দেওয়ার আগে আপনার মরে যাওয়া উচিত ছিল। আগের বার শুধু আত্মীয়তা রক্ষার্থে আপনার গুণবতী মেয়ের কার্যকলাপ আপনাকে জানানো হয়নি, কিন্তু কে জানতো আপনি আর আপনার স্বামী সন্তান জন্ম ঠিকই দিয়েছেন, মানুষ করতে পারেননি, একটা অমানুষ জন্ম দিয়েছেন। নেহা হামিদা বেগমের দিকে তাকিয়ে বলল, বড় মা, তোমার ছেলের দিকে আঙুল তুলছে এই মহিলা, আজও কিছু বলবে না? হামিদা বেগম বোনের দিকে তিক্ত চোখে তাকালো, বিরক্তি নিয়ে বলল, কয়েক মাস আগের সব ঘটনা। টয়ার মা এবার মেয়ের দিকে তাকালো সন্দেহের দৃষ্টিতে। নেহা আবার বলে উঠল, মেয়ে কেন দিনের পর দিন অন্যের বাড়িতে গিয়ে পড়ে থাকে তা তো খেয়াল রাখে না। আন্টি, অন্যের দিকে আঙুল তোলা অনেক সহজ, তবে ভুলে যাবেন না অন্যের দিক এক আঙুল তুললে বাকি 4টা আঙুল নিজের দিকে ওঠে। আপনার মেয়ের নামে এসব কথা প্রমাণ ছাড়া বলছি না, প্রমাণ আছে দেখেই বলছি। নিজের মেয়ের কুকাজ দেখে আবার বেহুশ হয়ে যাবেন না। কিছু বলার আগে ভেবেচিন্তে বলুন। আর যদি কোনো প্রমাণ নাও থাকতো তাও আমি আমার স্বামীকেই বিশ্বাস করতাম। আমার স্বামী যথেষ্ট ভদ্র মার্জিত চরিত্রবান একজন মানুষ। আপনাদের কারোর কথায় আমি তার চরিত্র বিচার করি না, আমি তাকে চিনি, বিশ্বাস করি। 100টা মেয়ের সামনে তাকে ছেড়ে দিলেও কোনো দিন চোখে তুলে তাকাবে না। বিশ্বাস আছে দেখে স্বামীকে বেঁধে রাখতে হয় না। আপনার মেয়েকে যদি একটা বেঁধে রাখতেন, নিজের সম্মান কিভাবে বাঁচাতে হয় শেখাতেন, তবে আজ এই দিন দেখা লাগতো না। প্রশান্তিতে চেয়ে গেল নিখিলের মন। নেহা তাকে এতটা বিশ্বাস করে? মেয়েটা তাকে কতটা ভালোবাসলে, কতটা সম্মান করলে এই রকম একটা পরিস্থিতিতেও তার হয়ে সবার লড়াই করতে পারে? এতটাও কি প্রাপ্য ছিল নিখিলের? নেহাকে কি কখনো অতটা ভালোবাসতে পারতো নিখিল? এরকম পরিস্থিতিতে নেহাকে বিশ্বাস করতো বিনা বাক্যে? হয়তো নেহার মতো পারতো না। নিখিলের আজ কেন যেন চোখে জল চিকচিক করে উঠল। পুরুষ মানুষ তো লোক সম্মুখে কাঁদে না। নিখিল সাব্বির আর জেরিনের কাছে ফোন চাইল। দুজনে গিয়ে দিতে এই ভিডিওগুলো পুলিশের সামনে তুলে ধরল নিখিল। একে একে বাড়ির সবাই দেখল। রাগে লজ্জায় মাথা কাটা গেল সবার।
টয়া নিজের পোশাক নিজে টেনে ছিঁড়ছে। ঘরে ঢোকা থেকে শুরু করে সব জায়গায় রুবি বেগম রূপা তার সাথে ছিল। সব কিছু দেখে টয়ার বাবা মা লজ্জায় মাথা নিচু করলেন। কতই না গলাবাজি করেছে এই মেয়ের জন্য, একবারও নিজের বাবা মায়ের কথা ভাবল না। সত্যি নেহার কথাই সত্যি, ভালোবাসায় অন্ধ হয়ে তারা সন্তান মানুষ করতে পারেনি। মাপ চাওয়ার মুখটাও যেন রইল না। টয়ার বাবা আনসার সাহেব বললেন, ইন্সপেক্টর, কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন এই কুলাঙ্গারটাকে, যাতে পরবর্তী এসব কথা মাথায় না আসে। পরিবারের সবার দিকে তাকিয়ে বলল, পারলে মাফ করবেন এই অভাগা বাবাকে। নিখিল বাবা, মাফ চাওয়ার মুখ নেই জানি, তবুও। বেরিয়ে গেলেন ভদ্রলোক। টয়া অশ্রুসিক্ত নয়নে তাকালো। কি করে ফেললো এটা? নিখিল তো একটা মরিচিকা, তার পিছন ছুটতে গিয়ে আর সব হারিয়ে ফেললো। বাবা মা তাকে কোনো দিনও ক্ষমা করবে না, কাছে টেনে নিবে না। নিজের জীবনটা এভাবে নষ্ট করে ফেললো ভেবেই কান্নায় ভেঙে পড়ল। নিখিলের মেজো মামা মোস্তাফ স্ত্রীর দিকে তাকিয়ে পড়ল, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ভাইজান, আজকে আমাকে বাধা দিবেন না দয়া করে। এই মহিলা আমার মান সম্মান সব শেষ করেছে, জীবনের সুখ শান্তি কেড়ে নিয়েছে। একে বিয়ে করাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মেয়েটাকেও নিজের মতো বানিয়েছে। এরকম চৈতন্য কন্যা স্ত্রীর দরকার নেই আমার। ওরা এই বাড়িতে থাকলে আমি বাড়ি ছেড়ে দেব। মহিলা কনস্টেবল এগিয়ে এসে টয়া সহ বাকিদের নিয়ে গেল। টয়া যাওয়ার আগে একটু সময় চাইলো। নেহার সামনে হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দিও নেহা, সত্যিই আমি অপরাধী, অন্যায় করেছি আমি, জেদের বশে ভুল করে ফেলেছি। আমার বাবা মায়ের কোনো দোষ নেই, তাদেরকে কথা শুনিও না প্লিজ। আমি আর কোনো দিনও ফিরে আসবো না, কথা দিচ্ছি। নিজেকে পরিবর্তন করে নতুনভাবে বাঁচবো, নিজের সম্মান আবার অর্জন করব। যদিও বা সম্মান দ্বিতীয়বার ফিরে পাওয়া বহু তপস্যার। টয়া সহ বাকিদের নিয়ে বের হলেন পুলিশ অফিসার শালম চৌধুরী বলে উঠল, আমরা আজই ফিরবো, মন মেজাজ ভালো নেই। আলাউদ্দিন ভাই, ছেলের বিয়ে তো হলো, এবার ফিরে যাব, আবার আসবো ছুটিতে। সৌরাবার বৌমাটাকেও পাঠিয়ে। আলাউদ্দিন মাহমুদা কোন মুখে থাকতে বলবেন বুঝলেন না। যা হলো পরিবারের কারোরই মন স্থির নেই। তবুও ছেলের বিয়ে বৌভাতের অনুষ্ঠান দিন বাদে কাল মহা আয়োজন। সব বিষণ্ণতা ভুলে জীবন তো এগিয়ে নিতেই হবে, এটাই তো জীবনের নিয়ম। কোনো কিছুই থেমে থাকে না কারোর অপেক্ষায়। বিকেলেই বেরিয়ে পড়ল নিখিলদের পরিবার। সকাল নাগাদ পৌঁছে যাবে তারা আপন নীড়ে। নতুন ভোর, নতুন সূচনা। কালো অধ্যায়গুলো আমরা ফেলে আসি, ভাবি এই তো নিশ্চিন্ত। তবে কি তাই? জীবন মানেই আসবে নতুন মোড়, নতুন সুখ, দুঃখ, ভালোবাসা, ভালো লাগা কিংবা তীব্র বিষাদের নিদারুণ যন্ত্রণা। তবুও মানুষ বাঁচে, খড়কুটোকে আঁকড়ে ধরে হলেও বাঁচে। জীবন মানে নতুন সংগ্রাম, নয়া দিগন্তে ছুটে চলা বিরতিহীন। মৃত্যু ছাড়া যার থামার পথ নেই। বাড়িতে ফিরে এসেছে তারা, সেতারা বেগমের সাথে যায়নি। বাড়িতে ফোন দিয়ে খোঁজ নেওয়া হলেও চোখের দেখা আর দূর থেকে খবর নেওয়ার মাঝে বিস্তর ফারাক। পরপর নেহাকে ডেকেই যাচ্ছে নিখিল। নেহা ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, আর একটু ঘুমাই না প্লিজ। রুমে গিয়ে যত খুশি ঘুমাবি, এখন চল না, দেখ বাড়ি এসে গেছি আমরা। নেহা আরও আঁকড়ে ধরল নিখিলকে। নিখিল এবার নেহাকে ঠেলে সরিয়ে নিজে নামলো গাড়ি থেকে। সবাই বাড়িতে চলে গেছে। তার বউটা হয়েছে একটা নড়তে চড়তে 12 মাস লাগে মহিলার। নেহা চেঁচিয়ে বলে উঠল, বেটা বউ রেখে কই যাস? মায়া দয়া কিছু নাই নাকি? নিখিল গাড়ি দরজা দিয়ে মুখ বাড়িয়ে পড়ল। তার মানে এতক্ষণ ইচ্ছে করে ঘুমের ভান ধরছিলি? নেহা ইনোসেন্ট ফেস বানিয়ে উপর নিচ মাথা নাড়ল। নেহা 2 হাত বাড়িয়ে দিয়ে বলল, কোলে নে না চাচাতো ভাই। কি? আমি তোর কত বড় আর তুই তুই করে বলছিস? আবার কি বললি? চাচাতো ভাই? কানের গোড়ায় দিব একটা। সবার সামনে তো বলিনি। আচ্ছা, কয়েক মিনিট পর আবার বলবো। আপনি বলতে পারলে আমি কেন পারবো না? নিজে আগে তুমি করে বলেন, পরে আমিও আপনি করে বলবো। নিখিল চোখ ছোট ছোট করে বলল, তোকে এখন তুমি করে বলতে হবে? কি শখ জাগছে মহারানীর। নেহা নাক ফুলিয়ে বলে উঠল, ডাকতে হবে না আপনার, সরুন তো সামনে থেকে। ও বউ, রাগ করেছো? আসো বেবি, কোলে করে নিয়ে যাচ্ছি, তাও রাগ করে না যান। আপনার কোলে ওঠার কোনো ইচ্ছে আমার নেই। নেহা রেগে মেগে চলে গেল। সাব্বির পানি নিতে নেচে আসছিল। নেহাকে আগে নিখিলকে পেছনে যেতে দেখেই বলে উঠল, আসতে আসতে আবার ঝগড়া? নিখিল বলল, বিয়ে করো বুঝবি। নেহা রুমে এসে বাথরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বের হওয়ার সময় দেখলো নিখিল দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
নেহা মুখ ভেঙচি কেটে পাশ কাটাতে গেলে নিখিল এক টানে নেহাকে কোলে তুলে নিল। কোলে তুলেই মুখ গুজে দিল গলায়। নিখিলের খোঁচা খোঁচা দাড়ি লাগতেই নেহা কিলকিল করে হেসে উঠল। নিখিলের পিঠে মারতে মারতে বলল, নিখিল সরুন না, আমার শুশুই লাগছে। যান আদর করব। নো নো বক বক। ছাড়ুন বলছি, আপনার আদর নিব না আমি। তোর ইচ্ছে না হলে নিবি না, তাই বলি কি আমি দেওয়া ছেড়ে দিব নাকি? আজকে তোকে কোল থেকেই নামাবো না, কোলে বসিয়ে রাখবো আর চুমু খাবো। না। নিখিল নেহাকে কোলে নিয়ে গেল বারান্দায়, বসে পড়ল দেয়ালে হেলান দিয়ে। নেহা এবার গলা জড়িয়ে বসে রইল। নিখিল বলে উঠল, যদি টয়ার সাথে সত্যি সত্যি কিছু করতাম? এত অন্ধবিশ্বাস করা কি ঠিক? নিজের বউয়ের দিকেই তো তাকান না, আবার অন্য মেয়ে। আমি দেখে আপনাকে পাত্তা দিই, অন্য কেউ তো তাকাবেই না। কি না আমার চেহারা, আবার নাম রাখছে নিখিল মেহমেদ চৌধুরী। নেহা শোন না, দুষ্টুমি করবি না, এটা গুরুত্বপূর্ণ কথা। টয়া। নেহা কানে হাত দিয়ে পড়ল, লা 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 হু হা পে পে। আমি কিছু শুনবো না, টয়ার নামও নেবেন না, এসব কিছু শুনতে চাই না আমি। আমাদের মাঝে কেউ আসবে না, বুঝেছেন? আমি আসতে দিব না। ভালোবাসিস তবুও বলছিস না কেন? বল না একবার। নেহা হেসে বলে, বলবো না, যা পারেন করেন। তাই না বলবি না তুই? দেখি কিভাবে না বলে থাকতে পারিস। নিখিল নেহাকে কাতুকুতু দিতে থাকে। নেহা হাসতে হাসতে শুয়ে পড়ে। বলবো না, বলবো না। ভার্সিটি এসেছে আর সাব্বির জেরিন। সাব্বির হঠাৎ চেঁচিয়ে বলে ওঠে, ওই দেখ চশমাওয়ালা এইদিকে আসতে মনে হয়। তোকে অনেক মিস করছে রে জেরিন বোন। এবার প্রপোজ টোপোজ না করে বসে। আমি তো সুপার এক্সাইটেড বোন। অবশেষে কানা দুলাপের আগমন, পছা গোলাপের স্বাগতম। ভার্সিটির এই গাছতলাটায় মানুষের ভিড় কম, আজ নেই বললেই চলে। দাঁড়িয়ে আছে সাব্বির পাশে জেরিন। ধীর পায়ে এগিয়ে আসলো নীরব। সাব্বির খোঁজা মেরে বলল, কি রে, সত্যি সত্যি প্রেম নিবেদন করবে নাকি এই রসকসীন প্রফেসর? বলা যায় না, ভাইয়ের ফ্রেন্ড ভাইয়ের মতো হতে পারে। জেরিন নিশ্চুপ, শুধু তাকিয়ে দেখছে নীরবকে। জেরিনের শুধু নীরবের ব্যক্তিত্ব ভালো লেগেছে। মানুষটির চাল চলন মার্জিত মনে হয়েছে। এই থেকেই সামান্য ভালো লাগা ভালোবাসার মতো কঠিন সমীকরণে এখনো পৌঁছতে পারেনি। নীরব এসে দাঁড়ালো জেরিনের সামনে। জেরিনের মাঝে কোনো জড়তা নেই, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নীরবের পানে। সাব্বির একবার নীরবকে দেখছে তো একবার জেরিনকে। নীরব রয়ে শুয়ে পড়ল, কিছু কথা ছিল জেরিন, তোমার কি সময় হবে? জেরিন স্বাভাবিক কণ্ঠে বলল, জি বলুন, কি বলতে চান? নীরব সাব্বিরের দিকে তাকালো। জেরিন বুঝলো এই তাকানোর মানে সে এবার দুহাত বুকে গুজে দাঁড়িয়ে পড়ল। সাব্বির, আমার বেস্ট ফ্রেন্ড যা বলার ওর সামনেই বলুন, নতুবা আমি শুনবো না। সাব্বির বড় বড় চোখ করে তাকালো। এই ঘষিটা বেগমের সাথে কবে আবার বন্ধুত্ব হলো? শালা বিপদে পড়ে এখন মহিলা আমার মতো চিরশত্রুকে শুধু বন্ধু নয়, সবচেয়ে ভালো বন্ধু বানিয়ে দিল। ভাই বলেও তো মানা যেত। এই মেয়ের তো প্রেম হওয়ার আগেই ভাঙবে। নিজে থেকেই বয়ফ্রেন্ডকে বলছে ছেলে ফ্রেন্ড আছে। কাপল এগুলো যে কি ওর বইন হইল। সাব্বির মিনমিন করে বলল, জেরিন বোন, তুই 20 দিনের বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে প্রেম করবি? তোর কি একটু লজ্জা করে না? নীরব হেসে বলে উঠল, শিওর? আসলে জেরিন, আমি বলবো বলবো করে বলা হচ্ছে না। এত বনিতা করতে পারি না আমি। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে ভালোবাসি জেরিন। সাবির অদৃশ্য কপাল চাপড়ালো। অবশেষে কিনা এইরকম একটা প্রপোজ ওর জেরিন বোনরে করতে পারলই লোক। পুরাই তো নিরামিষ। এটা নিয়ে কেমনে চলবে বাকি পথ? আসলে পদার্থের শিক্ষক মানে ওই ফর্মুলাগুলার মতোই কঠিন। সাব্বির ভাবছে জেরিন কি বলবে। মহিলা কি এখন নাচতে নাচতে রাজি হয়ে যাবে? জেরিন তপ্ত শ্বাস ছেড়ে বলল, বিয়ে করতে পারবেন? নীরব নিজেই যেন চমকালো। জেরিন বিয়ের কথা বলছে সরাসরি। সাবির ফাটা চোখে তাকালো। অবিশ্বাস্য, জেরিনের মতো বিয়ে বিদ্বেষী মহিলা নিজে থেকে বিয়ে করতে চাইছে। আল্লাহ, সূর্য কোন দিক দিয়ে উঠল আজ? নীরবের শান্ত কণ্ঠ হেসে বলে উঠল, বিয়ে করতে প্রস্তুত আমি। জেরিন হাসলো, কিছুটা কাঠিন্যতা বজায় রেখেই বলল, ঠিক আছে, আপনার পরিবার নিয়ে আমাদের বাড়িতে চলে আসবেন। আমার মা বাবা আর ভাই রাজি থাকলে আপনাকে গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই। নীরব হেসে ফেলল। দেখা হচ্ছে খুব শীঘ্রই। নীরব প্রস্থান করতে সাবির সরু চোখে তাকালো। জেরিনের কপালে হাত দিয়ে দেখলো এই মেয়ে অসুস্থ হয়ে গেছে কিনা। সাবিরের কানে নীরবের কণ্ঠস্বর আসতেই সাবির থমকে গেল। হঠাৎ ওর হাত আপনা আপনি সরে গেল জেরিনের কপাল থেকে। সাব্বির,
তুমি জেরিনের ফ্যান্ডের মতো থাকো। ওর কপালে হাত দেওয়া বা হাত ধরার কোনো অধিকার তোমার নেই। জেরিন নিজেও এমন কথায় ভড়কে গেল। কি মিন করলো নীরব, সাব্বির আর জেরিন। জেরিন ফ্যাল দৃষ্টিতে তাকালো, সাব্বির নিজেও বিব্রত হলো। এতদিন তো ওরা কত মারামারি হাতাহাতি করেছে, কই কেউ তো এর মাঝে খারাপ কিছু দেখেনি। জেরিন কেন, বৃষ্টি নেহার সাথেও তো ওর এরকম সম্পর্ক। যদি খারাপই লাগতো জেরিনও তো না করতে পারত। তবে কি এক এক মানুষের নজরে এক একটা বস্তু একভাবে আখ্যায়িত হয়? সবার দৃষ্টিকোণ এক নয়। সাব্বিরের মুখ অপমানে থমথমে হলো। এই প্রথম জেরিনের মনে হলো সাব্বির বেশ চিন্তায় পড়ে গেছে। হাস্যজ্জ্বল ছেলেটার কাছে এই কথাটার রেশ যেন গভীরভাবে ছড়ালো। আত্মসম্মানটা যেন মাথা চাড়া দিয়ে উঠল তার। নীরব সরে পড়তেই সাব্বির কিছুটা এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখল। নীরব সাব্বিরের চমৎকারে হেসে চাপা ক্রোধ মিশ্রিত কণ্ঠে হিসিয়ে বলল, মিস্টার নীরব আহমেদ, আজ না হয় অধিকারবিহীন ছুঁয়ে অপরাধ করেছে। নেক্সট টাইম এমন অধিকারের জোরে ছুঁয়ে দিব যা দেখে আপনার আত্মাও কেঁপে উঠবে। মাইন্ড ইট, এটা সাব্বির জাহাজ চৌধুরীর ওয়াদা। বলে শীষ বাজাতে বাজাতে এসে জেরিনের পাশে দাঁড়ালো। জেরিন নীরবকে খেয়াল করেনি। জেরিন সাব্বিরের পেটে গুঁতো মেরে বলল, কিরে শালা, তুই কি স্যারের কথা সেন্টি খাইলি নাকি? আর কি বলে আসলি কানে কানে? সাব্বির নীরবের রাগী মুখের দিকে তাকিয়ে চমৎকার হেসে বলল, কানা দুলাভাইকে বাড়িতে ইনভাইট করে আসলাম। আচ্ছা জেরিন, তুই কি নীরবকে ভালোবাসিস? সাব্বিরের এমন কথা এবার হু হা করে হেসে দিল জেরি। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তোকে বলবো কেন? সাব্বির হুট করে রেগে গেল। হন করে হেঁটে গিয়ে বলল, থাক তুই চশমাওয়ালা নিয়ে, আমরা তো আর কিছু লাগি না যে বলবি। জেরিন বুঝল না কিছু। এই ছেলে হঠাৎ এত সিরিয়াস মুডে চলে গেল কেন। জেরিন পিছু ডেকে বলল, আরে ভাই, রাগ করছিস কেন? আচ্ছা আমি বলছি, দাঁড়া তুই। সাব্বির থামলই না। জেরিন বাধ্য হয়ে দৌড় দিল আর বলতে লাগলো, আরে ভালোবাসা আসবে কই থেকে? শুধু একটু একটু পছন্দ করতাম, এমন না যে বিয়ে করতে না পারলে কেটে কেটে বালিশ ভিজিয়ে ফেলবো। তুই দাঁড়া, আমাকে ট্রিট না দেওয়ার ধান্দা, তাই না? ছ্যাঁকা খাওয়া উপলক্ষে দুইবার ট্রিট বানা হই, আমি ভুলে যাবি না। আমি তোর বড় বেটা, সম্মান দে বলছি। সাব্বির মন ভরে হাসলো, তবুও থামলো না জেরিনের কথায়। ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠেছে। জেরিন সাব্বিরকে লাগিয়েছে কয়েক খা। শয়তান পোলা কতটা দৌড় করালো। সাব্বির জেরিনের দিকে বাড়িয়ে দিল একটা 7 আপের বোতল। জেরিন মুখ বাঁকিয়ে বলল, বৃষ্টি আর নেহার কাছে তোর নামে বিচার দিতে হবে আজকে। সাব্বির চুলগুলো ঠিক করতে করতে বলল, আমি গিয়েও বলবো কি করে? তুমি বিয়ে করতে 6 পায়ে লাফালাফি করছিলে, এখন নে খা তোর প্রিয় 7 আপ। জেরিন হাত থেকে ছোপ মেরে নিয়ে খেতে লাগলো। জেরিন অলস ভঙ্গিতে বলল, এতদিন আজাইরা থাকতে থাকতে এখন তো গা হাত পা মেচ করতে এসে ক্লাস করার ইচ্ছা হইতেছে না। পরীক্ষায় তুই আন্ডা পাইলে আমার আরো 1 বছর বিয়ে করার যুদ্ধে আমি পিছিয়ে যাব বোন। তুই বিয়েটা করলে আমার পথ পরিষ্কার, দয়া করে গিয়ে ক্লাস কর। একটা মেয়ে এসে সাব্বিরের সামনে দাঁড়ালো। লাজুক হেসে একটা চিরকুট এগিয়ে দিল। সাব্বির নেওয়ার আগেই জেরিন চট করে নিয়ে নিল। গোটা গোটা অক্ষরে লেখা, আপনি অনেক সুন্দর, আমার মনের শ্যামপুরুষ, আমি আপনাকে ভালোবাসি। জেরিন ঠোঁট টিপে হাসলো। এত সুন্দর একটা মাইয়া এই গাধার প্রেমে কেমনে পড়লো? রুচি টেস্ট দুটাই খারাপ মাইয়ার। জেরিনকে চিরকুটটা নিতে দেখে মেয়েটা তেলু বেগুনে জ্বলে উঠল। চাপা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আপনি এটা নিলেন কেন? আপনাকে দিয়েছি আমি। জেরিন ভাব নিয়ে বলে উঠল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো বলছি। আমি ওর বড় বোন হই, বুঝলে? তাই দেখার অধিকারও আছে আমার। জেরিন সাব্বিরের দিকে চিরকুট এগিয়ে দিয়ে বলল, নে তোরটা তুই পড় ভাই। জেরিন চুমুক বসালো বোতলে। তখনই সাব্বির বিস্ফোরণ ঘটিয়ে বলল, ও মিথ্যে কথা বলছে আপু, ও আমার বোন না বউ হয়। খুক খুক করে কেসে উঠল জেরিন। চোখ উল্টে যাবার উপক্রম। হঠাৎ এমন হয় চিবুক গড়িয়ে পড়ল কিছুটা কোমল পানীয়, সাথে জামার ওড়নায়। মেয়েটির হৃদয় ভঙ্গুর হলো। কাপা হাতে চিরকুটটা নিয়ে দৌড়ে চলে গেল সেখান থেকে। জেরিন বলে উঠল, কি বললি? এটা মেয়েটা দেখতে শুনতে কত সুন্দর ছিল। বেটা তুই তো মাইয়াই পাইতি না, তাও একজন হেঁটে হেঁটে স্বেচ্ছায় আসলো, আর তুই কিনা আমার মতো সহজ সরল বইনটারে বউ বানাইয়া দিলি। আল্লাহ ঠাডা ফালাও, তোর বউ হইব কোন মেয়ে? তারে আল্লাহ হিদায়াত দেখ, মেয়ে বিয়ের দিন ভেগে যাক। সাবির পকেট থেকে সাফেদ রঙা রুমালটা বের করে জেরিনের চিবুক ওড়না কিছুটা মুছে দিল।
পরক্ষণে রুমালটা পকেটে রেখে বলল, আরে পিছু ছুটানোর জন্য বলেছি, তোকে তো ওই চশমাওয়ালার সাথেই মানায়। বিকেল গড়িয়েছে, বৃষ্টি। নেহা একটু বেরিয়েছিল হাওয়া খেতে। রিক্সা থেকে নামতেই চোখ বড় বড় করে মিহিরদের বাড়ির গেটের দিকে তাকালো বৃষ্টি। একটা মেয়ে হুট করে এসে মিহিরের হাত জড়িয়ে ধরছে, দাঁত বের করে হেসে মিহিরের সাথে কথা বলছে। হঠাৎ মিহিরের চোখ পড়ল বৃষ্টির দিকে, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। মিহির শুকনো ঢোক গিলল। এতদিন পর প্রিয়সীর মুখটা দেখল মিহির, তাও এমন একটা পরিস্থিতিতে। না জানি বৃষ্টি এবার কি করে। মেয়েটা যা অভিমানী, দেখা গেল কথা বলা বন্ধ করে দিবে। মিহির রাগে ফেটে পড়েছে। তার ফুপাতো বোনটা এত গায়ে পড়া, এমনভাবে হাত চেপে ধরবে বুঝতেই পারেনি। মিহির তিশাকে রেগে এক ধমক দিল। এতে কাজ হলো বটে, মেয়েটা দূরে সরে গেল। কিন্তু বৃষ্টি সে ততক্ষণে হনহনিয়ে বাড়িতে ঢুকে গেল। নেহা শুধু দেখলো, বুঝতে পারলো মিহির ভাইয়ের কপালে দুর্ভোগ আছে। বসার ঘরে গোল মিটিং করছে রৌফ, জেরিন, সাব্বির, বৃষ্টি, নেহা। নেহা নাস্তার বাটিতে হাত ডুবিয়ে রেখেই বলল, রৌফ, তুই নাকি বিয়ে বাড়িতে গিয়ে টাঙ্কি মেরেছিস? সাব্বির মুখে সামুচা পুড়তে পুড়তে বলল, ইয়া খোদা, তুমি কি মনের আশা পূরণ করলে? অবশেষে আমার ভাইটা মেয়ে নিয়ে ভাবছে একটু। এই তোরা খা, মাকে ডেকে গুড নিউজটা দিয়ে আসি যে তিনি শীঘ্রই দাদু হচ্ছেন। বৃষ্টি মুখ তেতো করে বলল, বুঝলাম না সাব্বির ভাই, তোমার সব টপিক গিয়া বাচ্চা কাচ্চায় শেষ হয় কেন? সাব্বির এবার ভার্সিটির কাহিনী খুলে বলতেই নেহা মুখ কুচকে ফেলে বলল, এই দুলাভাই আমি মানি না, মানবো না। বিয়ে টিয়ে তো দু চোখে দেখতে ভালো লাগতেছে না আমার। মানলাম ভালোবাসে, তাই বলে কিছু যাচাই না করেই উল্টা পাল্টা ভেবে যা তা বলে দিবে নাকি মানুষকে? জেরিন চিন্তিত হয়ে বলল, এখন কি হবে যদি সত্যি সত্যি বিয়ে করতে চলে আসে? তখন কি করব? এই সাব্বিরে বাচ্চা, আইডিয়া দে তো ভাই। নীরব ফিরবকে আমি বিয়ে করব না। তখন তো বিয়ে করব বলতে বলতে মাথা ধরিয়ে দিয়েছিলি, এখন কর বিয়ে। আবার ভাই আর ফ্রেন্ড বড় আব্বু তো এক কথায় রাজি হয়ে যাবে। জেরিন বলে উঠল। মিহির ভাইয়ের। বৃষ্টি তেতে উঠে বলে, ওই লোকের নাম নিবা না আমার সামনে। অন্য মেয়ের হাত ধরে হেসে হেসে কথা বলার না, একবার পাই সামনে গলা চেপে ধরবো। জেরিন মুখ বাঁকিয়ে বলল, তোরা দুইটাই এমন ডাকাত কেন? নেহা বলে উঠল, নিজে কারো প্রেমে পড়ো, ভালোবাসো, তখন বুঝবা, দেখবা তুমি তখন এর থেকেও বেশি কিছু করছো। সাব্বির টুকি টুকি ফেস বানিয়ে বলল, তাও তো ভালো, পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই, কিন্তু বোরে একটা টোকা দিলেই তো পরের দিন আমি থাকবো জেলে। আল্লাহ, এ কি অবিচার অনাচার! সাব্বির উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, তা যাই হোক, দুদিন পরে যে অর্ধেক স্পেশাল একটা দিন তোদের মনে আছে কি? নেহা বলে উঠল, কিসের আবার স্পেশাল দিন? তোমাদের কারো জন্ম হয়েছিল নাকি? আমার আবার ভাই এসব কিছু মনে থাকে না। আগে ভাগেই বলে রাখছি, শুভ জন্মদিন। রাত 12টায় ঘুম রেখে উইশ করার কোনো মানেই হয় না। সাব্বির বলতেই যাবে, জেরিন থামিয়ে দিয়ে বলল, আরে এর কথা কেন শুনছিস তুই? যা তো গিয়ে পড়তে বস। তোরা দুইজন কি অ্যাডমিশন দিবি না নাকি? পড়াশোনা চাঙ্গে তুলে ঘুরে বেড়াস কেন টই টই করে? সাব্বির বলল, আমিও সহমত, যা তো গিয়ে পড়। শুধু একা একা আমরা তিনজন কেন পড়াশোনা করে মরবো? নেহা বৃষ্টি মুখ লটকিয়ে বসে থাকে। পড়তেই হবে। নিখিল সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ পড়তেই হবে, অনেক হয়েছে ঘোরাঘুরি, এবার থেকে শুধু পড়াশোনা। সাব্বির জেরিন পাবলিকে পড়ে, তোদের দুজনকেও চান্স পেতে হবে। এই জেরিন সাব্বির বদ দুইটাকে পড়াবি আজ থেকে, আবার আড্ডা দিতে যেন না দেখি। সাব্বির বলে উঠল, আমিও তো পাশ করতে পারি না, আমার শিক্ষক বানালে এরা দুটাই ফেল নিশ্চিত। নিখিল সরু চোখে তাকালো। সাব্বির এত ভালো স্টুডেন্ট, কিন্তু সবসময় নিজের বদনাম করে বেড়াটা যেন এবার ছেলেটার রোগ হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে আন্টিদের তোপের মুখে পড়ার ভয়ে গুটিয়ে থাকতো, আর বলতো 33 পেয়ে কোনো রকম পাশ করি আন্টি। নিখিল রাম ধমক দিয়ে বলল, চুপ, আমাকে জানাতে হবে না কে ফেল করে আর কে করে না, যা বলেছি করবি। সবগুলোতে মুখ ফুলিয়ে গিয়ে বসলো পড়ায়। যতই দুষ্টুমি হাসি আড্ডায় মজে থাকুক, পড়ার সময় কোনো ফাঁকি দেয় না তারা। ছেলে মেয়েদের পড়তে দেখে একটু পরপর কিছু না কিছু খাবার পানীয় নিয়ম দিয়েই যাচ্ছেন তিন গৃহিণী। সেতারা বেগম সোফায় বসে পুরানো আমলের এক সিনেমা দেখতে ব্যস্ত। 2 দিন কাটলো রোজকার নিয়মে। পড়া শেষে নেহার চোখ এবার ঘুমে ঢুলুঢুলো। বৃষ্টি বিরক্তিতে বারবার ফোন কেটে দিচ্ছে মিহিরে। মিহিরও যেন নাছোড় বান্দা, কল দিচ্ছে তো দিচ্ছে।
নেহা বলে উঠল। যা তো ভাই, তুই গিয়ে কথা বল। একটু হাত ধরেছে, তাও তো ভাইয়া ধরেনি। মিটমাট করে নে না সোনা, আমি গেলাম ঘুমাতে। 2 দিন ধরে তোর ভাইয়ের সাথে 1 মিনিট কথা বলার সুযোগও হচ্ছে না। আজও মনে হয় হবে না, ঘুম পাচ্ছে আমার। বৃষ্টি ফোন তুলে বলে উঠল। না না নেহা, তুই ঘুমালে কি করে হবে? নেহা ভ্রুকুটি নিভু নিভু চোখে তাকালো। বৃষ্টি আবার বলে উঠল। না মানে মাত্র রাত 9টা বাজে, তার উপর ভাইয়া বলল তোকে নিয়ে নাকি ডিনারে যাবে। নেহা বিরক্ত নিয়ে বলল। সকালের খাবার দুপুরের খাবার রেখে রাতেরটা কেন খেতে হবে ভাই? আমি গেলাম ঘুমাতে। মিহির বৃষ্টিকে বলে উঠল। কি হয়েছে আবার? বৃষ্টি তপ্ত শ্বাস ছেড়ে বলল। কি আর হবে, আজ নেহার ভাইয়ার বিয়ের 6 মাস পূর্ণ হলো, কিন্তু মেয়েটা ভুলে বসে আছে। ভাইয়া ওটাকে সারপ্রাইজ দিবে, আর মেয়ে নাকি ঘুমাবে। এত রাগ আমার উপর টানা 2 দিন ধরে ইগনোর করছো। তোমাকে ছাড়া আমি ভালো নেই তো বৃষ্টি, কেন বোঝো না তুমি? এসব বলবে না একদম। ওই মেয়েটার হাত ধরার সময় কোথায় ছিল এত প্রেম? হাত ধরার অধিকার তো শুধু তোমাকেই দিয়েছি, অমৃত্যু সে অধিকার কেউ নিতে পারবে না, কথা দিলাম। মিস ইউ মিহির। ছাদে আসবে এক্ষুনি? না, শুনতে চাই না। বৃষ্টি হেসে বলল। আসবো না। ওকে ফাইন, আমি আসছি। পরে উল্টাপাল্টা কিছু হলে তুমি সামলাবে, আমাকে দোষ দিতে পারবে না। বৃষ্টি সিঁড়ির শেষ মাথায় দাঁড়িয়ে পড়ল। সাহস কত, পারলে আসো। কিছু একটা ধাপ করে পড়ার শব্দ হওয়ায় ভয় পেয়ে যায় বৃষ্টি। কাপা কণ্ঠে জিজ্ঞেস করে। মিহির, তুমি ঠিক আছো মিহির? বৃষ্টি তার ভরা আকাশের নিচে ফাঁকা ছাদটায় মিহিরকে খুঁজতে ব্যস্ত। ঠিক তখনই কিছু একটা বৃষ্টিকে ঝাপটে দড়িয়ে ধরে মিশিয়ে নেয় একদম নিজের বুকের মাঝে। বৃষ্টির শ্বাস যেন আটকে আটকে আসে। এতটা কাছে মিহির কখনো আসেনি, হাত ব্যতীত কখনো ছুঁয়েও দেখেনি। তবে কেন আজ এত উতলা হচ্ছে ছেলেটা? মিহিরের পিঠে এক হাত রেখে বৃষ্টি জিজ্ঞেস করে। মিহির, তুমি ঠিক আছো? না, কিছু ঠিক নেই। তুমি ছাড়া কিভাবে ঠিক থাকবো আমি? সপ্তাহখানেক পর আসলেও কয়দিন তো তোমায় দেখি না, আবার রাগ করে 2 দিন কথা বলা বন্ধ করে দিলে। জানো তুমি, দম বন্ধ হয়ে যাচ্ছিল আবার। কেন এত দূরত্ব বাড়ালে মেঘকন্যা? ভালোবাসি তো মেঘবালিকা, কেন বোঝো না? বৃষ্টির চোখ ছলছল করে উঠল। মানুষটা তাকে এত কেন ভালোবাসে? তাই তো বারবার আল্লাতি হয়, বৃষ্টি দূরত্ব বাড়ায়, অভিমান করে, মুখ ফলিয়ে রাখে। বৃষ্টি তো জানেই একটা মানুষ তার কাছে সব ছেড়ে ছুড়ে এসে তার রাগ ভাঙাবে, আদরে যত্নে আঁকলে নিবে, ভালোবাসায় মুড়িয়ে রাখবে। বৃষ্টি মিহিরকে চড়িয়ে দিয়ে মুখ ঘুরিয়ে তাকায়। মিহির বুঝল না এখনো কি রাগ কমেনি নাকি। বৃষ্টি বলে উঠল। ভালোবাসি মিহির। মিহির আবার জড়িয়ে ধরতে আসলে চোখ পাকিয়ে তাকায় বৃষ্টি। একদম কাছে আসবে না, আগে বিয়ে করো, পরে আসবে। লিমিট ক্রস করবে না, না হয় তোমার মাথা ফাটাবো আমি। মিহির বৃষ্টির হাত দুটি খপ করে ধরে পড়ল। তাই আমি সীমা অতিক্রম করি আর তুমি কি করো? হ্যাঁ, বৃষ্টি বলে উঠল। দেখো মিহির, একদম দুষ্টুমি করবা না, হাত ছাড়ো, যাও এখান থেকে, কেউ দেখে ফেলবে। দেখুক, আমি এই আকাশ, বাতাস, মাটি, পৃথিবীর প্রতিটি দেখা অদেখা বস্তুকে আজ বলতে চাই, তুমি শুধু আমার, শুধুই আমার মেঘবালিকা। তীব্র অন্ধকারেও নিখিলদের বাড়ির ছাদের উপরের কপত কপতিকে দেখে একজন নীরবে চোখের জল ফেলল। সে ঠিক নিজের প্রিয় মানুষটিকে চিনে ফেলল। এতটা কাছে এসেও সে থেকে যাবে অধরা। ভালোবাসায় কেউ না কেউ তো হারবেই, এটাই নিয়ম। একজন জায়গা না ছেড়ে দিলে অন্যজন যে প্রাপ্য সম্মান পায় না, যে সম্মান পাবার সে শত বাধা বিপত্তি শেষ হলেও পাবে। অযথায় ইচ্ছে পুষে লাভ কি? কিছু জিনিস দূর থেকেই সুন্দর। নেহাকে ঘুমোতে দিল না, মানে দিলই না। মুখ বাংলার পাঁচ করে খাবার খেতে বসেছে সে। শাহ আলম চৌধুরীকে বলছে। বড় আব্বু বলে রাখছি তোমায়, তোমার এই ডাকাত মার্কা বাচ্চাগুলো যদি পরের বার আমার ঘুমে ব্যাঘাত ঘটায় তো এদের আমি পচা নালায় ফেলে দিব। শাহ আলম চৌধুরী হেসে বলল। মা, এমন করে না কেউ, না খেলে অসুস্থ করবে না। আমার মা তো ভালো মা, এভাবে রাখতে নেই, আমি ওদের বকে দিব। নিখিল তপ্ত শ্বাস ছাড়ল। সে জানতো এমনটা হবে, যে মেয়ের নিজের জন্মদিন মনে থাকে না সে আবার মনে রাখবে বিয়ে করার দিন। খাওয়া শেষ হতেই রুমে যাবে নেহা, নিখিলের সাথে কোথাও যাবে না সে।
আজকে নিজের ঘরে দরজা আটকে থাকবে, দেখবে কে এসে নিতে পারে। কিন্তু কি আর করার, বৃষ্টি জেরিন দাঁতকে নিয়ে হাজির। এক প্রকার টেনে নিয়ে গেল নিজেদের সাথে। একটা লাল রঙা সিল্কের শাড়ি নেহা দেখেই ভ্রু কুচকালো, মুখ ফুলিয়ে বলল, এটা কোনো কথা? এমন একটা ফিনফিনে পাতলা শাড়ি পরে আমি বাইরে যাব? তোমাদের মাথায় গেছে নিখিল ভাই আমাকে আস্ত চিবিয়ে খাবে যখন দেখবে শরীরে বিভিন্ন অংশ উন্মুক্ত, আর সারা জীবনের জন্য আমার শাড়ি পরা বন্ধ হবে। জেরিন বলে উঠল, উফ, চুপ থাকতো, কিচ্ছু বলবে না, সাজাতে দে। নেহা বিরক্তি নিয়ে বসে রইল। রাতে 10টার পর কোনো মানুষ ডেটে যায়? নেহাকে ঠেলে ঠুলে নিখিলের রুমের কাছে নিয়ে গেল দুজন। বৃষ্টির টিপ্পনি কেটে বলল, যা যা, আজকে এমনিতেও ভাইয়া তোকে নিজে ডিনার বানাবে। নেহা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। রুমে দরজায় হাত দিতেই হাতে জোরে একটা টান পড়ল। নেহা টাল সামলাতে না পেরে গিয়ে পড়ল একটা শক্তপোক্ত বরিশালী বুকে। নিখিলের অধৈর্য কণ্ঠ, এত সময় লাগে আসতে? 2 দিন ধরে তুই আমাকে পাত্তা দিচ্ছিস না, আজ এর শোধ তুলবো আমি। নেহা নিখিলকে ছাড়িয়ে দাঁড়ালো। অন্ধকার রুম। নেহা দুকদম পেছুতেই মৃদু আলোয় আলোকিত হতে থাকলো ঘরটি। ছোট ছোট প্রদীপ জ্বালানো হয়েছে, মোমবাতি দিয়ে সাজানো পুরো রুম। নেহা হাঁ হয়ে তাকিয়ে রইল। নিখিল এগিয়ে এসে নেহার মাথায় ঘোমটা টেনে দিয়ে বলল, বিবাহিত জীবনের 6 মাস আজ পূর্ণ হলো আপনার, মিসেস চৌধুরী। অনেক অনেক শুভকামনা বৌজান। আমার মতো একটা কাঠখোট্টা রাগী অশান্ত বেসামাল স্বামীকে সামলানোর জন্য দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাকে সামলে যাও। এভাবেই নীরবে নিভৃতে যত্ন করে ভালোবেসে আগলে রাখো। তুমি ছাড়া আমি শূন্য, তোমাতেই আমি পূর্ণ জান। বলো, এভাবে কি আগলে রাখবে বাকিটা জীবন? নেহার মন খুশিতে ভরে উঠল মুহূর্তে। সে তো ভুলেই গেছিল সবকিছু। উল্টো মানুষটা অভিমান না করে কোনো প্রকার অভিযোগ ছাড়া তাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়ে দিল। নেহা কাপা কণ্ঠে বলে উঠল, আগলে রাখবো নিখিল। নিখিল নেহার কপালে অধর ছোঁয়ালো, জড়িয়ে নিল অতি আদরে। নেহা নিখিলের বুকের উষ্ণতায় নিজেকে মিশিয়ে নিল অনেকটা গভীর ভাবে। নিখিল একটু পর মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল, নেহা, তোর উপর আমি রাগ করেছি। বিয়ের 6 মাস হয়ে গেল, এখনো বাসরটা করা হলো না। নেহা চেঁচিয়ে বলে উঠল, অসভ্য লোক, এখনো বাসর করা বাকি আছে? কতবার বাসর করে মানুষ? নিখিল মুখে হাসি ঝুলিয়ে বলে, রোজ। নেহা কোমরে দুহাত রেখে বলে, কি? আবার বলেন তো। নিখিল পিছিয়ে যেতে যেতে বলল, এমন করছিস কেন নেহা? বউকে আদর করা কি দোষের নাকি? বউকে আদর করলে, ভালোবাসলে আল্লাহ খুশি হয়। নেহা একটা বালিশ হাতে তুলে নিয়ে বলে, তাই না? আসেন, আদর করাচ্ছি আপনাকে। বদলোক, আমার ঘুমের 12টা বাজে আপনি এসব বলেন? তুই জানি আমার 2 রাতে ঘুম হারাম করেছিস তার বেলা। নেহা পাহাড়কে হঠাৎ পড়ে যায়। নিখিল এসে নেহার কোমর জড়িয়ে ধরে। নিখিলের শীতল হাতে স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে ওঠে নেহা। নিখিল কানের কাছে মুখ নিয়ে বলে, এখনো কাপাকাপিটাই বন্ধ হয়নি তোর? উফ নেহা, তোকে তো আমি। নেহা নিখিলের ঠোঁটে হাত দিয়ে থামিয়ে বলে ওঠে, চুপ, যখন দেখো অসভ্য কথা সুর। নিখিল নেহার বাড়িয়ে দেওয়া হাত টুপ করে চুমু খায়। জান, তুই কি আমাকে একবারও নিজ থেকে আপন করে নিবি না? একটু ভালোবাসবি না আমায়? আনরোমান্টিক কেন তুই এত? শুধু আদর নিতে পারিস, দিতে তো পারিস না, কিপটুস মহিলা। নেহা তেতে উঠিয়ে বলে, আমি কিপটুস আর রোম্যান্টিক? নিখিল উপর নিচ মাথা নাড়ালো। নেহা নাকের ডগায় রাখ নিয়ে বলল, তাই না? এখনই মজা বোঝাচ্ছি আপনাকে। নেহা নিখিলের দুগালে হাত রেখে পরপর অসংখ্য চুমুতে ভরিয়ে দিল নিখিলের মুখ। নিখিল ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি। আজকে তো এই বের লুকিয়ে রাখা ভালোবাসা নিখিল যেভাবেই হোক বের করে আনবে। একটা মাত্র বউ, তার এক ফোঁটাও ছাড় দিবে না। সবটুকু ভালোবাসা শুধু নিখিলের, এবং তার পুরোটাই চাই। নেহাকে তা দিতেই হবে। নেহা নিখিলের ঠোঁটের কাছে এসে থেমে গেল। তা দেখে নিখিল ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি দৌড় এতটুকুই? নেহা রেগে যাচ্ছে দেখে নিখিল ঠোঁট কামড়ে হাসলো। বোকাটাকে রাগানো কত সহজ। নেহা রাগে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, চোখ বন্ধ করুন না, যা করার সরাসরি করবি। কোনো লুকোচুরি আজকে আমি মানব না, প্রশ্রয়ও দিব না। আমার ভাগের ভালোবাসা আমার চাই নেহা।
দিবি মানে দিবি তুই। নেহা এলোমেলো দৃষ্টি ফেলল। তারপরও নিখিল তার কথায় অনড়। নিখিল নেহা দুগালে হাত রাখলো। মধ্যকার দূরত্ব খুবই নগণ্য। নেহার চোখের পাতা বারবার পড়ছে। লজ্জায় লাল হয়ে উঠেছে বদন। লাজুক বউকে দেখে মুচকি হাসলো নিখিল। নিখিলের তো মন চায় সারাদিন চোখের সামনে বসিয়ে দেখতে। মেয়েটা তার মাথা নষ্ট করে দিতে এত উতলা। নিখিলের অধৈর্য কণ্ঠ। জান, আমি কি ভুল কিছু চেয়ে ফেলেছি বল? তুই দিতে না চাইলে জোর করব না। নিখিলের মন খারাপ করার ভান ধরল। বোকা নেহা বুঝতেই পারল না প্রাণ পুরুষের ছল চাতুরি। ছেলেটা যে প্রেয়সীর ভালোবাসা পাওয়ার জন্য এসব করছে খুনাক্ষরেও টের পেল না। নিখিল দূরে সরে যেতেই নেহা নিখিলের হাত চেপে ধরে। নিখিলের ঠোঁট জুড়ে বিস্তর হাসি। নেহা নিখিলের চোখের দিকে চোখ রাখল। দুপা উঁচু করে নিখিলের কপালে গভীর ভাবে ঠোঁট ছোঁয়ালো। কাপা কণ্ঠে বলল, ভালোবাসি নিখিল, নিজের থেকেও বেশি ভালোবাসি। শুধু আপনাকেই ভালোবাসি। আপনি আছেন দেখেই আমি এখনো এত শান্তিতে ভাসি রোজ। আপনি ভালোবাসেন দেখেই আমি আজ পূর্ণ। আপনার সম্পূর্ণ হতে পেরে আজ আমি একজন পরিপূর্ণ নারী নিখিল। আপনার ভালোবাসা পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি নিখিল। আপনাতেই তো আমি নিজেকে খুঁজে পাই। কি করে ভাবেন আপনার থেকে দূরে গিয়ে ভালো থাকবো? আপনি আগলে রাখেন দেখেই তো আমি এতটা আহ্লাদ করি। আপনি ছাড়া আমাকে আর কেউ সহ্য করতেই পারবে না নিখিল। আপনি আদরে রাখেন তাই আমি ভালো থাকি নিখিল। আপনার বুক আমার সবচেয়ে নিরাপদ জায়গা। পুরোটাই আপনি, শুধু আমার নিখিল। বিশ্বাস করুন, ভীষণ রকম ভালোবাসি আপনাকে। নিখিল নেহাকে জড়িয়ে ধরে শক্ত করে। তুই না বললেও আমি বিশ্বাস করি জান, তুই আমাকে ভালোবাসিস। আমি শুধু তোর নিজেকে সঁপে দিলাম তোর কাছে। যেভাবে তুই আমাতে বিলীন হতে চাস, ঠিক তেমনি আমিও নিজেকে খুঁজে পাই তোর মায়ায়, তোর হাসিতে, তোর চোখের তারায়, তোর ভালোবাসায়। আমি বারবার দিক ভুলে হারিয়ে যেতে চাই শুধু তুমি নামক দিগন্তে। আমি বারবার ডুবতে চাই তুমি নামক অতল সমুদ্রে। আমি মিশে যেতে চাই তোমার অস্তিত্বে। অনুম। নিখিল আর কিছু বলার আগেই নেহা নিখিলের অধরে মিলিয়ে দিল নিজের কম্পমান অধর। বেশ কিছুক্ষণ পর নিখিল নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরে পড়ল। পরের বার থেকে এরকমভাবেই সম্মতি চাই আমি জান। এবার আমি প্রেম জোয়ারে ভাসবো জান, একদম বিরক্ত করবি না। এই শোন না নেহা, আজ আমি নক্ষত্রের রাত উপহার চাই। কিন্তু দেখ, বাহিরে আকাশে ছড়িয়েছে জলজলে নক্ষত্র। তারারাও চায় তুই আমাকে নক্ষত্রের রাত উপহার দিস, পুরোই স্পেশাল ওয়েতে। দিবি তো? নেহা বরাবরের মতোই মুগ্ধতা নিয়ে হাসল, বলে উঠল, আরও একটি রাত কাটলো ভালোবাসায় মোড়ানো। প্রকৃতিরা থমকে গেল ওদের ভালোবাসায়। লজ্জায় মুখ লুকালো চাঁদ তিমির রঙা অম্বরে। যেভাবে নিখিলের ব্যক্তিগত চাঁদ মুখ লুকালো নিখিলের প্রশস্ত বুকে। ভাইজান, আপনি না করবেন না? আমার মিহিরের জন্য তিথির চেয়ে আর ভালো মেয়ে কোথায় পাবো বলেন? আমি চাই এই 4 হাত এক করে দিতে। আপত্তি করবেন না প্লিজ। তিথির মনটা অন্যদিন হলেও খুশিতে ভরে উঠত। তার ভালোবাসার মানুষটি তার হবে এই খুশিতে। কিন্তু আজ সে পারছে না খুশি হতে। যেখানে মানুষটা সম্পূর্ণ অন্য কারণ, সেখানে সে কিভাবে স্বার্থপরের মতো ভালোবাসার কথা প্রকাশ করবে? ভালোবাসার অপমান করতে চায় না সে, আর না চায় কারো সুন্দর মাধুর্যতায় ঘেরা ভালোবাসার মাঝে দেয়াল হতে। মিহিরের মায়ের কথায় মিহিরের ফুপু ফুপা খুশিতে আত্মহারা হলেন। কি চায় এই ভাগ্য? কেন এত পরীক্ষায় ফেলে হাসি খুশি হৃদয়কে কেন সে বিষণ্ণতা দিতে এত ব্যাকুল? সকাল সকাল হাতে মিষ্টির বাটি নিয়ে শেফালি বেগম শাড়ির আঁচল টেনে সদর দরজায় আসতেই পেছন থেকে একজন ডেকে পড়ল। কোথায় যাচ্ছ মামি? তিশার ডাক শুনে চকচকে হয়ে উঠল শেফালি বেগমের চোখ মুখ। খুশিতে গদগদ হয়ে বললেন, তুইও চল না, পাশের বাড়িতে যাচ্ছি, মিহিরের বন্ধু নিখিলদের বাড়ার। তিশার মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। তবু ওই মেয়েটাকে দেখার এক অদম্য ইচ্ছা মনে জেগেছে। তাই সে মাথা নেড়ে সায় দিল। হাতা গোটাতে গোটাতে সিঁড়ি বেয়ে নামছে মিহির। মাকে এত খুশি দেখে জিজ্ঞেস করলো, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ মা? এত খুশি দেখাচ্ছে যে? শেফালি বেগম হেসে বলে উঠল, তোর বিয়ের কথা বলতে যাচ্ছি। মিহির অবাক নেত্রে তাকালো। তার মা কি করে জানলো তার আর বৃষ্টির সম্পর্কের কথা? শেফালি বেগম হেসে বলল, কি মনে করেছিস
কিছুই জানবো না? মিহির অবাক হয়ে পড়ল। সত্যি তুমি জানতে মা? শেফালি তিশার দিকে তাকিয়ে বলে, আমার কি চোখ নেই নাকি? এই তিশা, চল তো আমরা যাই। মিহির যেন বিশ্বাসই করতে পারছে না তার আর বৃষ্টির বিয়ের কথা বলতে তার মা যাচ্ছে। কি হবে তা দেখার জন্য নিজেও পেছনে যাবে ভাবছে। সকালের খাবার শেষে বসার ঘরে বসে সবাই আড্ডা দিচ্ছে। সপ্তাহ শেষে আজ আবার শুক্রবার। সদর দরজা ভেদ করে ভিতরে আসলেন শেফালি ও তিশা। তিশাকে দেখে বৃষ্টি আর নেহা চোখ ছোট ছোট করে তাকালো। জেরিন, সাবির, রৌফও উপস্থিত। শেফালি বেগমকে দেখেই হামিদা বেগম বললেন, আরে ভাবি, কেমন আছেন? কতদিন পর আসলেন, আমাদের তো ভুলেই গেছেন। শেফালি বেগম হাতে থাকা সিরামিকের বাটিটা এগিয়ে দিয়ে বলল, ভাবি, একটা খুশির খবর আছে, তাই আপনাদের জানাতে আসলাম। হামিদা, সাহারা, তাহমিদা বেগম মুখ চাচাই করলেন। শেফালি বেগমের কথাই যেন একটা বড় সড়ো বিস্ফোরণ হলো বসার ঘরে। ভাবি, আমাদের মিহিরের তো বিয়ে ঠিক করেছি, আমার ননদের মেয়ের সাথে। এই তো আমাদের তিশা, আমার মিহিরের হবু বউ। হামিদা বেগম কাউকে কিছু বুঝতে না দিলেও নিজের মেয়ের দিকে তাকালেন। কথাটা শোনা মুহূর্তেই বৃষ্টির মুখটা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে। হামিদা বেগমের হৃদয়ে মোচড় দিয়ে উঠল। ছোটরা মনে করে বড়দের থেকে সবকিছু আড়াল করা যায়, তবে তা তো ঠিক না। বড়রা জেনেও না জানার মতো থাকে, যাতে ছোটরা লজ্জায় না পড়ে। বাবা মায়ের চোখে চোখ রেখে কথা বলতে যেন ইতস্তত বোধ না করে। হামিদা বেগম অসহায়ের মতো তাকালেন। মেয়েটার হৃদয়টা যে ভেঙে গেছে বুঝতে সময় লাগলো না তার। এই কষ্ট এবার কিভাবে একা সামলে উঠবে মেয়েটা? তিশা নামক মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টি। বাখারা হয়ে পড়েছে সে। তিশা মেয়েটা কত সুন্দর, দুধে আলতা গায়ের রং, আর বৃষ্টি উজ্জ্বল শ্যামলা বর্ণে। তার জন্য কি মিহিরের সাথে তাকে মানাবে না? শেফালি বেগম কেন মিহিরের সাথে তাকে একবার ভাবলেন না? বিভিন্ন তিক্ত চিন্তায় সে ভর করল বৃষ্টির ছোট্ট মস্তিষ্কে। নেহা, জেরিন, সাব্বির যেন এখনো এই কথার ঘোর থেকেই বের হতে পারেনি। হঠাৎ করেই সেখানে আসলো মিহির। তাহমিদা বেগম মিহিরকে দেখতেই আলতো হেসে জিজ্ঞেস করল, কি মিহির, ভাবি যা বলছে তাকে সত্যি? মিহির মুচকে এসে সম্মতি জানাতে বৃষ্টির পৃথিবীটা যেন দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল। চোখ দুটি ঝাপসা হয়ে উঠল। বৃষ্টি তলমল পায়ে উঠে দাঁড়ালো, করুণ চোখে তাকালো একবার মিহিরের দিকে। তিশা বুঝে উঠল না মিহির কেন বলল সব সত্যি। তবে কি সেই বিয়েতে রাজি? তবে ওই মেয়েটা? বৃষ্টিকে এলোমেলো পায়ে চলে যেতে দেখে তিশা বুঝলো এটাই হয়তো সেই মেয়ে যার সাথে মিহিরকে দেখেছিল। বৃষ্টিকে উঠতে দেখে নেহা, জেরি, সাব্বির তার পিছনে ছুটল। মেয়েটার মনে কি ঝড় চলছে এখন। মিহির বুঝলো না বৃষ্টি কেন চলে গেল। মেয়েটা কি লজ্জা পেয়েছে? তাহমিদা বেগম হামিদা বেগমের দিকে তাকালো। চোখে চোখে কি কথা হলো কে জানে। হয়তো দুজনের মনের অভিব্যক্তি একই। হামিদা বেগম মিহিরের উপর প্রচুর খেপলেন। যদি অন্য কাউকে বিয়ে করার হতো তাহলে তার মেয়ের সাথে কেন এত অভিনয় করলো? সৌজন্যতার সহিত হাসলো তাহমিদা। সাহারা বলে উঠল, হ্যাঁ, তিশা তো ভীষণ মিষ্টি মেয়ে। তা মা, তুমি কোন ক্লাসে পড়ছো? আন্টি, ইন্টার সেকেন্ড ইয়ার। মিহির দ্রুত পায়ে হেঁটে গেল উপরে। বৃষ্টি এবার নেহাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। মেয়েটা অনেক বুঝতার, নিজেকে সহ বাকিদেরও সামলানোর অদৃশ্য এক ক্ষমতা আছে। কিন্তু আজ মনের কাছে কিভাবে হেরে গেল মেয়েটা। নিজের কঠিন খোলস সেরে বেরিয়ে এসেছে। জেরিন এগিয়ে আসলো। সাবির এখনো থ বেড়ে বসে রইল। মিহির ভাই এটা কিভাবে করতে পারলো? এত এত ভালোবাসা কি ফিকে পড়ে গেল? বৃষ্টির জন্য কষ্ট হচ্ছে তার। মেয়েটা নিজের সবটুকু দিয়ে ভালোবাসে মিহিরকে। আর মিহির? জেরিন বৃষ্টির মাথায় হাত রাখলো। বৃষ্টি কাঁদতে কাঁদতে বলল, আপু, মিহির কেন আমার সাথে এমনটা করলো? কেন ধোকা দিল আমাকে? নেহা বলে উঠল, মিহির ভাই নিজের মুখে তো কিছু বলেনি, ভাইয়ার সাথে আগে কথা বলা উচিত তোর। সাব্বির বলে উঠল, বলার কি আর বাকি রেখেছে মিহির ভাইয়া? ছোট মা যখন জিজ্ঞেস করলো তখন কি সুন্দর হেসে হেসে সম্মতি দিল। মনে তো হচ্ছিল এই সিদ্ধান্তে ভাইয়া সবচেয়ে বেশি খুশি। ভাইয়ার সাথে একটা বোঝাপড়া তো আছেই, কেন আমার বোনের সাথে এরকম করলো এর জবাব তাকে দিতেই হবে। নেহা বৃষ্টিকে জড়িয়ে ধরে বসে আছে। বৃষ্টির ঘরের দিকে যাওয়ার আগেই নিখিল এসে মিহিরের হাত চেপে ধরল, টেনে নিয়ে গেল নিজের সাথে। নিখিলের চোখ মুখ শক্ত হয়ে আছে, চোখ দুটি লাল। মিহির বলে উঠল, কি করছিস ভাই, এভাবে টানছিস কেন? ওদের সাথে দেখা করে আসতাম আগে।
নিখিলের কঠিন শান্ত কণ্ঠ। আমার বোনের সাথে কেন এমন করলি মিহির? তুই আমার বন্ধু, তাই তোকে আমি বেশি বিশ্বাস করতাম। এভাবে কেন আমার বিশ্বাস ভাঙলি তুই? আমার কোমল হৃদয়ের বোনের মনটা এভাবে না ভাঙলেও পারতি। যদি অন্য কাউকে বিয়ে করার ইচ্ছেই থাকতো, তবে আমার বোনের সাথে এতদিন ভালোবাসার নাটক কেন করলি? তোকে এত বড় অধিকার কে দিয়েছে বল আমাকে? মিহির চোখ বড় বড় করে তাকালো। কি বলছিস এসব নিখিল? আমি কাকে বিয়ে করছি আবার? বুঝেও না বুঝার ভান ধরবি না মিহির। তখন তো নিজেই বললি আন্টি যা বলেছে তার সবই সত্যি। তোর অনুমতি না নিয়ে নিশ্চয়ই তোর আর তিশার বিয়ে ঠিক করেনি আন্টি। এখন বলবি না এসবের কিছুই জানিস না তুই? আমার সাথে তিশার বিয়ে? বিশ্বাস কর নিখিল, এই কথা তো আমি এখন জানলাম। মা এখানে তো আমার আর বৃষ্টির বিয়ের কথা বলতে এসেছিল, তাই তো আমি সম্মতি দিয়েছি। তুই কিছুই জানতি না? আন্টি এসে বলল তোর আর তিশার বিয়ে ঠিক করেছেন তিনি। তোদের বাড়িতেই তো কথা হলো। আর তোর বিয়ে তুই বলছিস তুই জানিস না? মিহির নিজের চুল টেনে ধরে বসে পড়ল। মা এসব কখন করলো? সত্যি আমাকে কিছু জানায়নি ভাই, তাহলে এরকম একটা কথা কোনোদিন উঠতো না। তুই নিজেরাও জানিস আমি বৃষ্টিকে কতটা ভালোবাসি। আমার বউ অন্য কেউ, এ কথা তো আমি নিজেও মানতে পারছি না। সর, আমাকে এখনই বৃষ্টির সাথে কথা বলতে হবে। নিখিল থামিয়ে দিয়ে বলল, না, তুই আমার বোনের আশেপাশেও যাবি না। মিহির রেগে গিয়ে বলল, তোর থেকে পারমিশন নিব নাকি? এখন আমি বৃষ্টির সাথে কথা বলবো, আমি বিয়ে করব, পারলে তুই আটকে দেখা। মিহির দরজা খুলে বের হয়ে যেতেই নিখিল মুচকি হাসলো। এবার একটু বুঝুক শালা কেমন লাগে, কিন্তু বৃষ্টির জন্য কষ্ট হচ্ছে। মনটা সত্যি অনেক নরম প্রকৃতি। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকলো মিহির। তাকে দেখে হকচকে গেল রুমের সবাই। মিহিরের ফর্সা চোখ মুখ লাল হয়ে উঠেছে। ইতিমধ্যে শান্তশিষ্ট ছেলেটিকে এত রাখতে আগে দেখেনি সাব্বির। তারপরও পথ আঁকলে দাঁড়িয়ে পড়ে সামনে। তুমি এখানে কেন এসেছো মিহির ভাইয়া? নিজের বিয়ে দাওয়াত দিতে? মিহির চোখ বন্ধ করে শ্বাস টেনে সাব্বিরকে বলে, সামনে থেকে সর সাব্বির, আমি বৃষ্টির সাথে কথা বলতে এসেছি। বৃষ্টি রেগে গিয়ে বলল, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না মিহির ভাইয়া, চলে যান এখান থেকে। মিহির চেঁচিয়ে বলে উঠল, তোরা সবাই রুম থেকে বের হ, ওর সাথে আমার কথা আছে। নেহা বৃষ্টির কানের কাছে বলল, কথা বল, অযথা ভুল বুঝিস না, আমরা বাইরে যাচ্ছি। সাব্বির জেরিন নেহার রুম থেকে বের হতেই মিহির ধাম করে দরজা আটকে দিল। বৃষ্টি শব্দে কিছুটা কেঁপে উঠল। মিহির বৃষ্টির কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির নত মুখশ্রী দুহাতে উঁচু করলো। মিহির শান্ত কণ্ঠে ডাকলো, বৃষ্টি তাকাও আমার দিকে। বৃষ্টি টলমলে চোখে তাকালো। বৃষ্টির ফোলা চোখ দেখে বুকের ভিতরটা কেঁপে উঠল মিহিরের। মিহির বৃষ্টির চোখের পানি মুছে দিয়ে বলল, কি মনে করছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? এক চল লাগাইনি এখনো কানের নিচে, এটাই তোমার ভাগ্য। আমাকে অবিশ্বাস করার সাহস হয় কি করে তোমার? কেন বিশ্বাস করব আমি আপনাকে? আপনি নিজেই তো বললেন আপনি সবকিছুতে রাজি, তবে কেন এসেছেন এখানে? আমি ভেবেছিলাম মা আমার আর তোমার বিয়ের কথা বলতে আসবে। আমি জানতাম না তিশার সাথে বিয়ের কথা ভাবছি মা। আপনার মা যেহেতু আপনার বিয়ে ঠিক করেছে, বুঝে শুনেই করেছে। আপনি এখন এখান থেকে যান। বৃষ্টি দু কদম পিছিয়ে গেল। মিহির সরু দৃষ্টি রাখলো বৃষ্টির উপর। বৃষ্টি, মুখ ফিরিয়ে নিচ্ছ, যা খুশি করো, জোর করে হলো তোমাকে বিয়ে করব আমি, দরকার পড়লে তুলে নিয়ে যাব। বৃষ্টি মুখ বাঁকিয়ে বলল, সামনে থেকে যেতে বলেছি আমি আপনাকে। মিহিরের যেন এখন রাগ লাগলো। নিজের মায়ের প্রতিও রাগ লাগছে। তাকে কিছু জিজ্ঞেস না করে সোজা অন্যের বাড়িতে চলে এসেছে খবর দিতে। মিহির রাগে বলে উঠল, বৃষ্টি আমাকে রাখাবি না বলে দিলাম, পরিণাম ভালো হবে না। কি করবেন আপনি? যান গিয়ে করেন, যাকে খুশি বিয়ে করেন। আমি কি আপনাকে বাধা দিয়েছি? আমাকে জ্বালাতে কেন এসেছেন? সারা জীবন তোকে জ্বালাবো আমি। মিহির এসে বৃষ্টির বাহু চেপে ধরে। একটা সামান্য বিষয় নিয়ে এরকম রিয়াক্ট কেন করছে বৃষ্টি? বলছি তো বাড়ি গিয়ে মায়ের সাথে কথা বলবো আমি। আপনি অন্য কাউকে বিয়ে করে ফেলবেন, এই কথা শোনার পর আমার কেমন লেগেছিল সে কথা একবারও ভেবেছেন আপনি? ভুলেই হোক বা যেভাবেই হোক, কতটা কষ্ট দিয়েছেন আপনি আমাকে। দম বন্ধ হয়ে আসছিল আমার মিহির। যান, আর আমার সামনে আসবেন না আপনি। আমার থেকে আপনার ওই তিশা বেশি সুন্দর, আপনাকে ওর সাথেই ভালো মানাবে। আমার মতো মেয়েকে বিয়ে করতে হবে না আপনার। বৃষ্টি ফুপিয়ে কেঁদে দিল। মিহির একটা ধমক দিয়ে বলল,
একদম চুপ করে থাকবে তুমি। উল্টাপাল্টা কি বলে যাচ্ছ তখন থেকে। ভুল কি বলেছি? সবাই তো বলল আপনার পাশে তিশাকে বেশি মানাবে। মিহির আগে দাঁতে দাঁত চেপে বলল, আর একবার অন্য কারোর সাথে আমার নাম জড়ালে তোকে কাঁচা চিবিয়ে খাবো আমি। মিষ্টি, আমার তোকেই লাগবে, বুঝতে পেরেছিস তুই? তোকে তোকে দুনিয়ার সবাই বিরোধী করলে আমি মানব না। তুই নিজে না করলেও মিহিরের আগে ভাবা উচিত ছিল এটা। আমার একবার হয়ে গেল, আর ফিরে যাওয়ার পথ নেই। ঘুরে ফিরে আমার কাছে আবদ্ধ হতে হবে তোমায়। কারোর কথায় কিছু যায় আসে না আমার। তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না বৃষ্টি, কেন বুঝতে পারছো না? তোমাকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব। বৃষ্টি ফুঁপিয়ে উঠল আবার। মিহিরের চোখের দিকে তাকিয়ে পড়ল, তুমি অন্য কারোর হয়ে গেলে আমি বাঁচতে পারবো না মিহির। আমি তিলে তিলে নিঃশব্দে নিঃশেষ হয়ে যাব। প্লিজ আমার হয়ে থাকো মিহির। মিহির অগোছল পায়ে এসে জড়িয়ে ধরল বৃষ্টিকে, কানের কাছে মুখ নিয়ে বলল, সরি, আবার লিমিট ক্রস করলাম। কিন্তু আমি নিরুপায়, হৃদয়ের দহন তুমি ছাড়া যে নিভবে না মেঘবালিকা। কথা দিয়েছিলাম তো পাগলি মিহির শুধু তার মেঘবালিকার, অন্য কারোর তো মিহিরের প্রাণবিহীন দেহটাও হবে না। মিহিরের মন, প্রাণ, ধ্যান, জ্ঞান, বউ, জান, কলিজা সব কিছু শুধু বৃষ্টি। বুঝেছো তুমি? বৃষ্টি ঠোঁটে হাসি, চোখে জল। মিহিরের কথায় তার বিধ্বস্ত মন যেন এবার শান্ত হলো। মিহিরকে বৃষ্টিকে জড়িয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলতে দেখলো একজন খুব নিপুণভাবে। ব্যথায় হৃদয় অসাড় হয়ে পড়লেও মুখে তার এক চিলতে হাসি। সেও চায় ভালোবাসারা পূর্ণতা পা, নিজেরটা না হোক অন্যেরটা হলেই বা তাতে ক্ষতি কি। তিশা চট করে দরজা ভেজিয়ে সরে পড়ল সেখান থেকে। সাব্বির, নেহা, জেরিন রুমের পাশেই দাঁড়িয়েছিল। তিশাকে চলে যেতেও দেখলো, কিন্তু কিছু বললে না তারা। তিনজন মিলে এসে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। বৃষ্টি একপাশে বসে আছে আগের মতো, আর বিষণ্ণতা নেই, চোখ মুখে এক খুশির ঝলক। মিহির পকেটে দু হাত গুজে দাঁড়িয়ে আছে। মিহির রুম থেকে বের হওয়ার আগে বৃষ্টিকে কড়া ভাষায় বলল, যদি ভুলেও ব্লক করার চিন্তা ভাবনা করো, রাতে এসে তুলে আছাড় মারবো আমি। সাব্বিরকে দেখে মিহির বলল, মির্জাফরের মতো করছিস কেন? কিভাবে ভাবলে তুই ছাড়া অন্য কাউকে শালা বানাবো? সাব্বির মুখ বাঁকিয়ে বলল, যা খুশি করো, তোমার বিয়েতে যাব না আমি। ভেবেছিলাম দুই পক্ষ থেকে তোকে মোটা 6 পিস রোস্ট দিব। লোভ দেখিও না তো ভাইয়া, আমি আমার বৃষ্টি বোনের ক্ষেত্রে কোনো ঘুষ নেই না। ঘষ্টি বেগমের বিয়ে হলেও ভেবে দেখতাম। তোমার ওই না হওয়া বউ তো আমার আর বৃষ্টির আলিঙ্গন করার রোমাঞ্চকর সময়ের সাক্ষী। দেখো বাড়ি গিয়ে কি কাণ্ড বাঁধায়। মিহির ভাবলে ক্ষীণ ভাবে বলে, দেখেছে, আগে বলতি তাহলে সাথে সাথে কয়েকটা চুমুও দিতাম। ওই টিশাটাকে সামনে রেখে বাসর করব আমি। বিয়ে করার শখ ঘুষিয়ে দিব একেবারে। আমার মতামত না জেনেই নাচানাচি বের করছি আজ। বৃষ্টি চোখ বড় বড় করে তাকায়। এই ছেলের মুখটা এত লাগামহীন হইল কবে? নেহা বলে উঠল, বন্ধুর সাথে থেকে থেকে বেশ উন্নতি হচ্ছে তোমার। নিখিল এসে বলল, তো কি তোদের মতো লজ্জাবতী নারী হয়ে বসে থাকবে? আমার বন্ধু তো আমার মতোই হবে। মিহির বলে উঠে, কথা বলবি না তুই? তোর বউ তোকে আজ রাতের ঘরে জায়গা দিবে না, অভিশাপ দিয়ে যাচ্ছি। নিখিল বলে উঠল, রাত দিয়ে কি করব? পুরোটা দিন তো এখনো পড়েই আছে। রাতের কাজ দিনেও করতে পারি আমি, তাই না রে নেহা? নেহা চোখ পাকিয়ে তাকালো, মুখে বলল, অসভ্য লোক। বৃষ্টি বলল, আপনি এখন কোথায় যাচ্ছেন? তোমার শাশুড়ির সাথে বোঝাপড়া করতে। সাব্বির বৃষ্টিকে ভ্যাঙানি দিয়ে বলল, কেমনি কি বৃষ্টি বোন, তুই কয়েক মিনিট আগেও ফ্যাস ফ্যাস করে কাঁদছিলে, এখনই আবার ভেটকি মাছের মতো ভেটকি মারছিস? জেরিন বলে উঠল, চুপ কর তুই। তুই চুপ কর ঘষ্টি বেগম। তুই কর। তুই কর। নেহা কানে হাত দিয়ে বলল, এই জন্যই চুপ করো। উফ, সারা জীবন কেমনে ঝগড়া করো তোমরা। নিখিল দাঁত কেলিয়ে বলে, তোর সাথে থাকে তো তুই যেভাবে করিস সেভাবেই। নেহা তেড়ে এসে বলল, কি আমি ঝগড়া করি? নিখিল হ্যাঁ বলতেই নেহা দৌড় চালালো নিখিলের পেছনে। মিহির বসার ঘরে প্রবেশ করেই রাগে গজগজ করতে করতে ডাকলো, মা, মা তুমি কোথায়? রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন শেফালি বেগম।
তিশা দোতলায় দাঁড়িয়ে শব্দ পেয়ে বেরিয়ে আসলো মিহিরের ফুপু। মিহিরের বাবার সাথে বাহিরে গেছে তিশার বাবা। শেফালি বেগম জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? তুমি আমার বিয়ের সিদ্ধান্ত আমাকে না জানিয়ে কিভাবে নিতে পারো? আমার পছন্দ অপছন্দ বলতে কিছু নেই নাকি? তোর অনুমতি নেওয়ার কি আছে? আমার পছন্দই তো তোর পছন্দ। তুই আমার একমাত্র ছেলে। তোর খারাপ কি আমি চাইবো নাকি? তিশাকে দেখ, কত লক্ষ্মী মেয়ে, দেখতে শুনতেও তো মাশাআল্লাহ। তিশা সুন্দর নাকি অসুন্দর ওসব দেখে আমার কি লাভ? আমি ওকে কোনোদিনও বিয়ে করব না। আর তোমার পছন্দ যে সবসময় আমার পছন্দ হবে এমন তো কোনো কথাই নেই। আমাকে একবার না জানিয়ে পুরা সদ্য লোক জানাজানি করছো কেন তুমি মা? তোকে জানাইনি দেখে রাগ করেছিস? এখন তো জানলি, এবার তো আর কোনো অসুবিধে নেই। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।